So number 3 is the volatility in the global business environment. Eta hocche ki volatility hocche jeta amra alochona korlam, that is the turbulence that we face in our business environment. That and a good example of that would be কোভিড এর কারণে কিন্তু অনেক কিছুই, যেমন ফর এক্সাম্পল আমাদের দেশে কোভিড এর এফেক্ট উইল নট বি সেম effect that Pakistan has or maybe Tokyo has. So ওটার উপর বিভিন্ন সাবসিডিয়ারির পারফরম্যান্স ভ্যারিও করে এইসব ইফেক্টের উপর। বিভিন্ন আরো ভোলাটাইল সিচুয়েশন যেমন হতে পারে যে আপনার অয়েল প্রাইসের ক্ষেত্রে, তারপরে গভর্নমেন্ট কাটব্যাকস হতে পারে, বিভিন্ন অয়েল প্রাইস রাইসের যেটা বললাম, হাই প্রোফাইল কর্পোরেটের বিভিন্ন কলাপসেস যদি হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ভলাটিলিটি যখন ক্রিয়েট হয় তখন ওগুলা সাবসিডিয়ারির পারফরম্যান্স কে হ্যাম্পার করে বা এফেক্টেড, দ্যাট এফেক্টস পারফরম্যান্স অফ আ সাবসিডিয়ারি। সো এইসব ক্ষেত্রে অনেক সময় the strategy and goals changes. That's why the strategy and goals of those subsidiaries should be flexible so that it can be changed when the changes are required. And depend এই ধরনের goals and যদি আমরা চেঞ্জেস করতে পারি ওগুলার উপর, আবার ওগুলার এগেইনস্টে our performance management should be measured through another appraisal system. Okay, so separation by time and distance. Separation by time and distance এর ব্যাপারটা আজকাল যদিও কম due to the advancement of technology and internet, but তারপরেও কিছু ইস্যুস তো থেকেই যায়, যেমন ফর এক্সাম্পল ইটস অলওয়েজ বেটার টু হ্যাভ সামটাইমস ফেস টু ফেস মিটিংস রাদার দ্যান ভিডিও কনফারেন্সিং অ্যান্ড এভরিথিং। অনেক সময় ম্যানেজারদেরকে ফেস টু ফেস মিটিং করতে হয়, কোনো প্রসেস বা টেকনিক্যাল কিছু বিষয় থাকে যেগুলা সামনাসামনি ট্রেনিং দেওয়া যায়, বোঝানো যায়, ডেফিসিয়েন্সিস কোনো কারো কিছু থাকলে ওগুলা নিয়ে আলোচনা করার জন্য। সো ওইসব ক্ষেত্রে একটু ইয়ে হয়ে থাকে, যদিও আজকাল দেয়ার ইজ অলসো ওয়েব বেসড HRI সিস্টেম যেগুলা এই প্রবলেমটাকে অনেকটাই মিটিগেট করে ফেলেছে। বাট তারপরেও ডিস্টেন্স এন্ড টাইমের কিছু ব্যারিয়ার্স যেগুলো থাকে অনেক সময় এফেক্ট করে থাকে। So that can be another constraint in performance management for an M&E. Number 5 is variable levels of maturity across markets and the need for relevant comparative data. Okay, ওই যে relevant comparative data যে প্রবলেমটা হয়, যেটা আমরা আলোচনা করেছিলাম, যেমন যে নাম্বার 2 তে comparable data আমরা অনেক সময় পাই না, বিকজ আপনার এক একটা মার্কেটের ম্যাচুরিটি এক এক রকম হয়ে থাকে অনেক সময়। সো এই কারণে আমরা এই বিভিন্ন দেশের লস ডিফারেন্ট হয়, এইসব কারণে অনেক সময় কম্পারেবল ডাটাগুলা পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। যেমন এটার একটা এক্সাম্পল যেমন হতে রিলেভেন্ট কম্পারেটিভ ডাটার একটা যে ম্যাচুরিটি অ্যাক্রস মার্কেট ডিফারেন্সেস হওয়ার কারণে কিভাবে রেলেভেন্স থাকে না or comparative data পাওয়া যায় না। এটা একটা এক্সাম্পল যেমন হতে পারে, ফর এক্সাম্পল আপনার একটা আমেরিকান ম্যানেজার আর একটা মেক্সিকান ম্যানেজারকে যদি আপনি কম্পেয়ার করতে যান, টু আর ভেরি ডিফারেন্ট। যেমন একটা আমেরিকান ম্যানেজারের জন্য হয়তো বা 10 hours ওয়ার্কিং ইজ নর্মাল or maybe he's doing very good, whereas মেক্সিকোতে যে কাজ করছে যে ম্যানেজার, সে যদি 6 hours কাজ করে, that would be regarded as a good performance. So এখানে obviously আমরা সে দেখেই বুঝতে পারছি যে দুইটারই কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু পুরাই ডিফারেন্ট। ফর আমেরিকান ম্যানেজার 10 hours is good, মেক্সিকান ম্যানেজারের জন্য ওদের এনভায়রনমেন্ট এন্ড কালচারাল এনভায়রনমেন্ট ফর other reasons 6 hours performance is regarded as good. This is where relevant comparative data একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সে আমরা একটা আমেরিকান ম্যানেজারকে বা একটা মেক্সিকান ম্যানেজারকে সেম ভাবে অ্যাপ্রেজ করতে পারি না। we have to think about those issues also, যেগুলা আমরা এই যে ধরেন এই যে
অ্যামাউন্ট অফ টাইম কিভাবে কাজ করতেছি, কার প্রোডাক্টিভিটি কিরকম কি, এগুলার যখন আমরা ইভ্যালুয়েট করতে যাব এই ইস্যুস গুলাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট স্লাইডে আসেন। সো দিস ইজ flowchart about actually saying বলা হয় না অনেক সময়, হয়তো বা ফর্মালি অনেক সময় বলা হয় না, বাট বেসিক্যালি আপনার পারফরমেন্স ম্যানেজমেন্ট ইজ অলসো পার্ট অফ ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম টু। কিভাবে করে এটা ফর্মালি অর ইনফর্মালি এটা করে থাকে, যেমন এটা আপনার একটা একটা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্সের বিভিন্ন গোলের এগেইনস্টে ক্রাইটেরিয়া এন্ড সবকিছু সেট করে ডিফাইন করে কন্ট্রোল করতেছে যে তার কিভাবে পারফর্ম করতে হবে, কিভাবে ওই গোলগুলা বা টার্গেটগুলো অ্যাচিভ করতে হবে। সো দিস ইজ somehow becomes part of their কন্ট্রোল সিস্টেম, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, এবং আপনার কালচারাল নর্মস, কর্পোরেট কালচার, এগুলাকে কিভাবে সে অ্যাডপ্ট করতেছে কিনা, কিভাবে সে তার এক্সপেক্টেড রোল গুলা যেগুলো আছে সেগুলাকে সে অ্যাডপ্ট করছে কিনা ঠিক মতো। সো somehow this performance management process becomes part of your control system too. So next slide ashi amra. Next slide is basically the performance management of international employees. আচ্ছা, এখন আসলে আমরা কথা বলি ইন্টারন্যাশনাল যে এমপ্লয়িজ আছে আমাদের, তাদের পারফরমেন্স আমি কিভাবে ম্যানেজ করি। ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ কুড বি ইয়োর এক্সপ্যাট্রিয়েটস, যেগুলা যাদেরকে আমরা ধরেন পিসিএন যারা হয়ে থাকে আপনার হেডকোয়ার্টার থেকে সাবসিডিয়ারিতে পাঠানো হয়েছে। আবার they can be TCNs also, আর আবার আপনার এই ইন্টারন্যাশনাল এমপ্লয়িজ বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট আমরা পাঠিয়ে থাকি। হয়তো বা লং টার্ম অ্যাসাইনমেন্ট নাও হতে পারে, শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হতে পারে, আবার এমনও হতে পারে যে দে আর নট এক্সপ্যাট্রিয়েটস, রাদার নন এক্সপ্যাট্রিয়েটস যারা, যেমন ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, কমিউটার্স, ভার্চুয়াল এমপ্লয়িজ। হ্যাঁ, তারা হয়তো বা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে না, বাট দে আর ডুইং ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস। হ্যাঁ, তো এই ধরনের এমপ্লয়িজদের ক্ষেত্রে পারফরমেন্স ম্যানেজমেন্ট কি হবে। হ্যাঁ, সো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই আমরা এক্সপ্যাট্রিয়েটস, লেটস টক অ্যাবাউট দ্য এক্সপ্যাট্রিয়েটস ফার্স্ট। হ্যাঁ, সো এক্সপ্যাট্রিয়েটস কে যখন আমরা তাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট বা তাদের পারফরমেন্স অ্যাপ্রেজাল করতে যাই, সো তখন আমাদেরকে কিছু কিছু কনস্ট্রেন্টস বা কিছু ভেরিয়েবলস মাথায় রাখতে হবে, কিছু ইস্যুস ক্রিয়েট হয় যেগুলো আমাদেরকে সবসময় ফেস করতে হতে পারে, কিছু ভেরিয়েবলস which are the compensation package. তাদের পারফরমেন্সের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, তাদের কম্পেনসেশন প্যাকেজটা কিরকম হবে, বিকজ এটার উপর ডিপেন্ড করে তারা ডিসাইড করে whether they want to take the job or not. তাদের টাস্ক এন্ড রোলস কিরকম, এবং whether they are getting headquarters support, what kind of environment they're working on, the host environment, what are the dimensions of that environment, dimensions of environment in the organization that they're working. And also the cultural adjustment is very important, because the cultural adjustment is not only for the expatriate, also for his family, with whom he has moved to a new country, a new different place. সো এই এক্সপ্যাট্রিয়েটের পারফরমেন্স যখন আপনি মেজার করতে যাবেন, এই ইস্যুগুলা, এই ভেরিয়েবলস গুলাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, বিকজ দে মে এফেক্ট অ্যান এক্সপ্যাট্রিয়েটস পারফরমেন্স। ওকে, সো কর্পোরেট কম্পেনসেশন প্যাকেজ। হ্যাঁ, কম্পেনসেশন প্যাকেজের ক্ষেত্রে কম্পেনসেশন প্যাকেজের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে আমরা যেটা বললাম যে why doesn't expatriate go abroad, because তারা যেসব পারসিভড বেনিফিট পাবে তাদের একটা জব থেকে, যে if he or she is given a job or offered a job, so obviously ওখান থেকে তারা কিছু পারসিভড বেনিফিট পেয়ে থাকে। সো এই বেনিফিট যদি তার
কস্টের থেকে কম হয়, তাহলে তারা তো মোটিভেটেড হবে না টু টেক দ্যাট জব, দেন দে উইল রিজেক্ট ইট। ফর এক্সাম্পল, তারা ধরেন যেই কান্ট্রিতে তাদেরকে পোস্ট করা দেয়া হলো অ্যাজ এন এক্সপ্যাট্রিয়েট, সো ওখানে যদি তাদের পারচেজিং পাওয়ার প্যারিটি ইজ ভেরি হাই, মানে যেটা সে ইনকাম করতে তার থেকে আরো বেশি খরচ তার বেশি হচ্ছে, then that person will be demotivated. Then that compensation package is not good to motivate an employee and to get a positive performance from an employee also. Okay. Next is the expatriates task. টাস্কের ব্যাপারে যখন আমরা কথা বলতে চাই, সো ওখানে ফার্স্টে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে, যে সেটা হচ্ছে একটা বিভিন্ন ধরনের টাস্ক করে থাকে এক্সপ্যাট্রিয়েটসরা। এই টাস্ক গুলাকে আমরা চার ভাবে স্পেসিফাই করতে পারি, দ্যাট ইজ সিইও অর সাবসিডিয়ারি ম্যানেজার, চার ভাবে যদি স্পেসিফিক কি টাস্কে তারা যেয়ে থাকে, as structure reproducer, as a troubleshooter, or as an operative হিসেবে সে এই টাস্ক পারফর্ম করে থাকে। সিইও আর সাবসিডিয়ারি ম্যানেজার বলতে কি দেখাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে তারা একটা এন্টায়ার অপারেশনকে ওভারসি করে এবং ডিরেক্ট করে। স্ট্রাকচার রিপ্রোডিউসার যারা এই টাস্কগুলো পারফর্ম করে, দ্যাট ইজ দে হ্যাভ টু ফেস ভেরি তাদের এই কাজটা অ্যাকচুয়ালি আই উড সে ইজ ভেরি কমপ্লেক্স, বিকজ এইসব ক্ষেত্রে দেখা যায় যে ইউজুয়ালি যে এমন কোনো মানুষকে পাঠানো হয় দ্যাট দে where they go to a different country and they have to reproduce a complete new structure from the scratch. হ্যাঁ, তো এবং দেখা যায় যে ইউজুয়ালি এই ধরনের এমপ্লয়িজরা দে নো about this process, or they know, they have this knowledge from another part of their company, এবং এই নলেজটাকে তারা আরেকটা কান্ট্রি বা সাবসিডিয়ারিতে গিয়ে সেখানে অ্যাপ্লাই করে, এবং হইতে পারে they have to develop a new marketing design or a new MIS system or an IT system or accounting system, বা একটা নতুন প্ল্যান্ট স্ট্রাকচার উঠাইতে হবে। হ্যাঁ, so they have to do it from the scratch, and this is a very complex job. Let's come to the third task, that is the troubleshooter. Third type of task is troubleshooter. এটাও usually হচ্ছে এরা বেসিক্যালি খুব স্পেসিফিক কোনো প্রবলেম বা ইস্যুস ক্রিয়েট হলে ওগুলা সলভ করার জন্য এদেরকে পাঠানো হয়ে থাকে the troubleshooters. যেমন বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে, যে কোনো সাবসিডিয়ারির কেন প্রফিট আসতেছে না, প্রবলেমস গুলা কি, এত কাস্টমার কমপ্লেইন্টস কেন আসতেছে, ডিফেক্টস কেন বেশি, there could be corruption related issues. হ্যাঁ, all these troubleshooting করার জন্য যেসব এই প্রবলেম গুলো সলভ করার জন্য যাদের পাঠানো, they are called the troubleshooters. So last is the operative performance functional jobs. Usually দেখা যায় যে অপারেটিভ জবগুলো একটু লো লেভেল, যেমন মানে লেভেল 1 or 2 ম্যানেজারিয়াল লেভেল যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের জবে usually these are functional jobs, এবং কোনো এক্সিস্টিং অপারেশন থেকে আরেকটা পোস্ট থেকে আরেকটা জায়গায় সাবসিডিয়ারিতে পোস্ট করা হয়। So these are the 4 kinds of jobs or tasks that an expatriate have to do. এখান থেকে this types of তো আমরা বুঝে নিলাম যে expatriate করে থাকে বিভিন্ন টাইপের কাজ। আরেকটা জিনিস বুঝতে হবে যে টাইপস অফ অ্যাসাইনমেন্ট, আমাদেরকে যে ফরেন অ্যাসাইনমেন্টটা যে কাজে আমাদেরকে পাঠানো হয়েছে, যে ফরেন অ্যাসাইনমেন্টে পাঠানো হয়েছে, এটারও আরেকটু কিছু 4 ধরনের টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে টেকনিক্যাল টাইপ, ডেভেলপমেন্টাল টাইপ, স্ট্র্যাটেজিক টাইপ এবং ফাংশনাল টাইপ। টেকনিক্যাল টাইপ নাম থেকেই বুঝতে পারতেছেন যে সবকিছুরই একটা টেকনিক্যাল সাইড থাকে, যেমন একটা আইটি কোম্পানির টেকনিক্যাল সাইড ডিফারেন্ট, একটা কনস্ট্রাকশন কোম্পানির টেকনিক্যাল সাইড থাকে। হ্যাঁ, এই ধরনের অ্যাসাইনমেন্টে কাজ অ্যাসাইনমেন্ট হইতে পারে। ফরেন অ্যাসাইনমেন্টটা হয়তো বা টেকনিক্যাল, usually দেখা যায় 5 to 10% of these of any foreign assignments is technical. Next comes the developmental.
এইগুলা ইউজুয়ালি আপনার দেখা যায় যে আপনার একটা কান্ট্রির কালচারাল নো হাউ অথবা ওই লোকাল যেই নো হাউ গুলা আছে ওগুলা বোঝার জন্য ইউজুয়ালি এমপ্লয়িজদেরকে পাঠানো হয় বা অ্যাসাইন করানো হয়ে থাকে. So those are developmental. This is also 5 to 10% of foreign assignments is developmental. স্ট্র্যাটেজিক অ্যাসাইনমেন্ট হতে পারে হচ্ছে যেগুলো খুব হাই লেভেল স্ট্র্যাটেজি হয়ে থাকে. হ্যাঁ, হাই লেভেল অফ অ্যাক্টিভিটিস, একটা হোল কোম্পানির কর্পোরেট কালচার আপনি যদি চেঞ্জ করতে চান বা হাউ দে শুড বি অপারেটিং, গ্লোবাল পার্সপেক্টিভ কিরকম হবে, হ্যাঁ, এগুলার জন্য একটু হাই লেভেল অফ স্ট্র্যাটেজিক যেসব কাজ থাকে, দোজ আর বেসিক্যালি আপনার strategic active assignments. And lastly is the functional assignments, which is the highest percentage of foreign assignment, that is 55 to 80%. হ্যাঁ, এবং এগুলা বেসিক্যালি মোর এনডিউরিং হয় এবং two-way transfer of existing process, মানে এক্সিস্টিং যেসব প্রসেস এন্ড প্র্যাকটিসেস আছে ওখানে থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এক্সিস্টিং প্রসেস এন্ড প্র্যাকটিসেস কে ট্রান্সফার করার জন্য এই ধরনের অ্যাসাইনমেন্ট হয়ে থাকে. And this is the highest number of assignments. এখানে একটা জিনিস আপনার বুঝতে হবে যে আপনি টেকনিক্যাল এন্ড ফাংশনাল অ্যাসাইনমেন্টস এর ক্ষেত্রে দেখা যায় এগুলোর যে রেজাল্টস এন্ড আউটকামস গুলো আসে এইসব অ্যাসাইনমেন্টস থেকে, দোজ আর ভেরি অবজেক্টিভ, ক্যান বি মেজারেবল. সো ওইসব ক্ষেত্রে, এইসব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পারফরমেন্স অ্যাপ্রেজাল করা is easier because of their objectivity. But in case of the developmental and strategic foreign assignments, the measurement can be a bit critical because of their subjective nature. এসব ক্ষেত্রে আপনার খুব অবজেক্টিভলি একটা অ্যাপ্রেজাল ফর্ম আপনি যে ক্রিয়েট করবেন বা একটা অ্যাপ্রেজাল ক্রাইটেরিয়া যে ক্রিয়েট করবেন, that's not as easy as technical and functional assignments. Okay. Expatriates, আপনার expatriates এর রোল, expatriate রোলের একটা ব্যাপার চলে আসে আফটার যে টাস্ক গুলা দেওয়ার পর আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা টাস্ক যেই দিয়েছে এই টাস্কের এগেইনস্টে you have some roles and responsibility to complete those tasks, and usually those roles and responsibilities are described by the HR department. এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, in most cases these roles are in specifically for an expatriate, these roles are more in control of the headquarters of the or আপনার parent company control থাকে, rather than the ওই subsidiary business environmental factor থেকে more of the parent company has more control over it. এবং the MNC দেখা যায় যে ইউজুয়ালি আগে থেকে ডিটারমাইন করে দেয় যে কি কি রোল তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করতেছি, and then I'm sending you to that to this or that subsidiary as a CEO or something, whatever. So এইসব ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে যে the definition of role. What is the definition of role? A role is the organized set of behaviors that are assigned to a particular position. যেটা বললাম that HR describes those roles, কার রোল কিরকম হয়ে থাকে, যেমন ধরেন আপনার একটা পোস্ট দেয়া হলো and ওই পোস্টের এগেইনস্টে কিছু রোলস এন্ড রেসপন্সিবিলিটি HR দিয়ে থাকে. Usually these are very thought through and detailed, এবং এগুলোর উপর বেস করে আপনার HR creates their performance criteria, যে অ্যাপ্রেজাল করে ওখানে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলা মধ্যে এই রোল গুলা প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল. কি কি জিনিস এক্সপেক্টেড থাকে এইগুলা ওখানে ইনক্লুডেড হয়ে থাকে. কিছু কিছু রোল আছে, যেমন একটা বিহেভিয়ার, একটা ম্যানেজারের রোল কি হওয়া উচিত,
হ্যাঁ, এগুলা এগুলা আমরা জানি আগে থেকে যে these are some expected roles from a manager, could be interpersonal roles, decisional roles, হ্যাঁ। এগুলা একটা ধরেন একটা expatriate কে পাঠানো হলো as a manager of something, so these are the expected roles from them, হ্যাঁ। This can be these roles can be explicit or implicit. Explicit হচ্ছে যেগুলা খুব অবজেক্টিভলি আপনাকে বলে দেওয়া হয়ে থাকে, and implicit হতে পারে the expected behavior of a manager, right? কি কি হতে পারে, কি কি লিডারশিপ ইন্টারপার্সোনাল রুলস তার কি কি থাকতে হবে, সো অল দিস। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইউজুয়ালি রোলস এর ক্ষেত্রে expatriates are the role recipient, parent company তাদেরকে রোল পাঠিয়ে থাকে, so the parent company is the role sender and expatriates are the role recipient. তো এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এখানে পিসিএন এর রোল কনসেপশনের একটা ডায়াগ্রাম এখানে দেখলে বুঝতে পারবো যে as usual the multinational is the head, the parent company is the multinational parent company is the role sender, সে তার ম্যানেজার পিসিএন ম্যানেজারটাকে যেখানে একটা সাবসিডিয়ারিতে পাঠাবে, সে তাকে রোলটা সেন্ড করে থাকে তার হেডকোয়ার্টার বা তার প্যারেন্ট কোম্পানি, এবং সে সাবসিডিয়ারি তে এসে সেটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করে থাকে। বাট দিস ইজ আ টু ওয়ে প্রসেস ইফ উই সি দিস কেয়ারফুলি, যে আমার হোস্ট কান্ট্রিও ইজ অলসো সেন্ডিং সাম রোলস, because they expect তাদের culture is different, so ওই environment and culture অনুযায়ী তারাও expect the behavior of a PCN expatriate in a certain way. So this is a two-way communications, এবং এই cultural boundary cross করে যে communications and role conceptions গুলো হচ্ছে, এখানে পরের স্লাইডে কি আমরা কিছু দেখবো যে কিছু রোল কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। সো রোল কনফ্লিক্ট গুলো আমরা পরে আরো ইন ডিটেইল আলোচনা করে থাকবো। এই সেম জিনিস আপনার দেখা যাচ্ছে যে পিসিএন এর ক্ষেত্রে যতটা না কমপ্লেক্স ব্যাপারটা, এই রোলের কনসেপশন, পিসিএন এর ক্ষেত্রে একটু আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। পিসিএন হচ্ছে একটা থার্ড কান্ট্রির ইয়ে থেকে আসতেছে, যে এরা তো মানে এখানে একটার জায়গায় আরো দুইটা কান্ট্রির ডিফারেন্সেস চলে আসে। কিরকম, যেমন আমরা জানি কি টিসিএনটা কি, টিসিএন হচ্ছে ধরেন আপনি একটা হল্যান্ডের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কি করলো, তাদের একটা আমেরিকান ম্যানেজারকে চায়নাতে পাঠাইলো একটা সাবসিডিয়ারির সিইও হিসেবে, তো দ্যাট ইজ আ টিসিএন, রাইট? তো এখানে ব্যাপারটা কি হলো, নর্মাল পিসিএন এর থেকে আরো বেশি, আরো এক ধাপ কমপ্লেক্স হয়ে গেল। তো এখানেও কালচারাল বাউন্ডারিজ এর কারণে থ্রুতে আমরা প্যারেন্ট কোম্পানি তার পিসিএন কে পাঠাচ্ছে যে these are the roles that I expect you to perform, but at the same time the host country is also communicating some form of role expectation from their side also. So এরকম করতে গিয়ে অনেক সময় কিছু রোল কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়, and that's where we are going to talk about the issues that we face in the role execution, expatriate role execution করতে গিয়ে আমরা কি কি issues face করে থাকি role conception এর সময়। Okay, so the first is the difficulty this presents for the expatriate manager is that the roles are defined in one country and performed in another. The key difficulty present করতেছে বললো যে usually দেখা যায় যে এই রোল গুলা একটা কান্ট্রিতে ডিফাইন করতে থেকে প্যারেন্ট কোম্পানি, বাট দিস রোলস আর ডিফাইন্ড ইন ওয়ান কান্ট্রি, কিন্তু আমি পারফর্ম করতেছি সাবসিডিয়ারি কান্ট্রিতে গিয়ে। So that's why some difficulties arise when we are in case of this role conception এর ক্ষেত্রে। রোল কনফ্লিক্টের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে কিভাবে, যে আপনার PCN manager will adopt role behavior according to the role conception communicated to them in the host environment. It may
যদি এই পিসিএন ম্যানেজারটা আপনারা যদি এটা খেয়াল করেন, পিসিএন ম্যানেজার যদি হোস্ট কান্ট্রি যেই রোল বিহেভিয়ার কমিউনিকেট করছে সেটা যদি সে অ্যাডপ্ট করে, তখন তার প্যারেন্ট কোম্পানির সাথে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যাবে, বিকজ প্যারেন্ট কোম্পানি তো আপনাকে একটা প্রি ডিটারমাইন্ড রোল দিয়েছে। সো এই অ্যাডপশন যখন করতে যায় পিসিএন ম্যানেজার, তখন এই একটা রোল কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, নেক্সট আসেন যে আমার commitment to parent company is perceived to be important, that we all know, given the part the PCN plays in transferring the know-how and preferred way of doing things into subsidiary. So আমরা জানি যে perceive commitment to parent company is important because they set a strategy of how a subsidiary should operate. So এই ধরনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে it's important that the PCN manager does not wholly conflict with have a conflicting role. আবার অনেক সময় এরকম হয়ে থাকে যে এই যে রোল কনফ্লিক্টের কারণে অনেক সময় হয়ে থাকে যে PCN managers can go completely native, যে হোস্ট কান্ট্রিতে গেছে তাদের সবকিছু অ্যাকসেপ্ট করে ফেলতেছে, তাদের বিহেভিয়ার তারা যেরকম এক্সপেক্ট করতেছে একটা ম্যানেজারের ক্ষেত্রে, যে তাদের বিভিন্ন একটা কোম্পানির স্টেক হোল্ডারের সাথে কিরকম বিহেভিয়ার হইতে পারে, স্টেক হোল্ডার্স কারা, আপনার সাপ্লায়ার্স, আপনার এমপ্লয়িজ এন্ড এটসেট্রা এটসেট্রা। তো তারা যদি নেটিভই একদম চলে যায়, তখন দ্যাট ক্রিয়েটস আ কনফ্লিক্ট উইথ দ্য প্যারেন্ট কোম্পানি। সো এই কারণে অনেক সময় দেখা যায় যে যখন এক্সপ্যাট্রিয়েটকে কোথাও পাঠানো হয় কোনো ফরেন অ্যাসাইনমেন্টে, usually that's not more than 3 years, usually হয় না। তো এই কারণে কিছু ইস্যুস ক্রিয়েট হয় যখন আমরা রোল কনসেপশনের ব্যাপারটা আসি in case of expatriates. And then comes the role clarity and role expectation. Role expectations are likely to be more complex, যেটা আমরা বললাম এক্সপেক্ট যে থেকে বুঝলাম যে রোল এক্সপেকটেশনস আর অলওয়েজ কমপ্লেক্স বিকজ ফর দ্য টিসিএন দেন দ্য পিসিএন। কারণ টিসিএন এর ক্ষেত্রে তো দিস ইজ ইভেন যেটা বললাম যে একটা আমেরিকানকে পাঠাইছে, একটা হল্যান্ডের মাল্টিন্যাশনাল একটা আমেরিকানকে পাঠাইলো একটা চাইনিজ সাবসিডিয়ারিতে। সো দেয়ার ইজ ইভেন মোর একটার জায়গায় দুইটা কান্ট্রির ডিফারেন্সেস এখানে চলে আসলো তার মধ্যে, and he or she is expected to perform a role that is defined by the PCN. So এইসব ক্ষেত্রে কিছু রোল এক্সপেকটেশনস এর ইস্যুস ক্রিয়েট হয়ে যায় in case of role conception. ওকে, সো আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, কিছু যদি আমরা দেখি যে পারফরমেন্স বিভিন্ন ম্যানেজমেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ, পারফরমেন্স ম্যানেজমেন্ট। যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পারি চায়নার ক্ষেত্রে। চায়না কি করতেছে, চায়নার ক্ষেত্রে পারফরমেন্স ম্যানেজমেন্ট ইজ ভেরি পার্সোনালাইজড এবং নেটওয়ার্ক ড্রিভেন। তারা ইউজুয়ালি পে ডিসিশনের উপর ফোকাস থাকে এবং তাদের ব্যাপারটা খুব আন্ডারস্পোকেন থাকে, তারা সরাসরি গিয়ে কাউকে বলতে পারেন, ডিরেক্টলি বলে না। যেমন আমেরিকানরা খুব ডিরেক্টলি বলে দিস ইজ ইউর ডেফিসিয়েন্সি, ইউ নিড টু ওয়ার্ক অন ইট। চাইনিজরা ইজ আ ডিফারেন্ট কালচার, ওদের ব্যাপারটা খুব হাস্যাস থাকে, তারা হয়তো বা ইনডিরেক্টলি বলে থাকে, ইনডিরেক্টলি অ্যাপ্রোচ করে থাকে। সো এটা হচ্ছে চায়নার ক্ষেত্রে। তো এরকম আমরা ফ্রান্স এন্ড জার্মানির ক্ষেত্রেও এক্সাম্পল দেখতে পারি, যেখানে they have different kinds of approach to their performance management. So that's it for today. আজকে আমরা এই পর্যন্তই দেখবো। নেক্সট ক্লাসে we'll talk about the non-expatriated performance management এ কি কি চ্যালেঞ্জেস এসে থাকে এবং the other issues in this chapter and topics that we are going to talk about in our next class. So far I want to ask, do you have any kind of question or any queries? কারো কি কোনো question আছে? We have less than 9 minutes. Do you have any question? You don't have any question? আপনারা সবাই কি আপনাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাটে পাঠিয়েছেন?
Do you have any questions, please? আপনাদের আর একটু চ্যাটে আমাকে পাঠিয়ে থাকেন। ম্যাডাম জার্নিতে আছি, আমি তো শুধু শুনছি, কোশ্চেন নেই, আর আমি অ্যাটেন্ডেন্স ওইভাবে দিতে পারিনি। আমি আছি, হাজির আছি আর কি, শুনছিলাম। আপনি কি চ্যাটে পাঠিয়েছেন অ্যাটেন্ডেন্সটা? না, পাঠাইনি তো। একটু পাঠান আমাকে। আপনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। 20 20 60 561। হ্যাঁ, 20 20 60 61 561। আচ্ছা, ঠিক আছে, আমি নোট করে নিয়েছি। আর কেউ আছে যারা অ্যাটেন্ডেন্স দেননি? ওকে, সো তাহলে আজকে আমরা লাস্ট পড়লাম কি চায়না পর্যন্ত। সো উই হ্যাভ 5 মিনিটস লেফট আজকে ক্লাসের। আমরা নেক্সট ক্লাসে বাকি স্লাইডস গুলো পড়বো। দ্যাট ইজ দ্য নন এক্সপ্যাট্রিয়েট পারফরমেন্স ম্যানেজমেন্টের কি কি চ্যালেঞ্জেস আছে ওগুলা নিয়ে পড়বো। আর অ্যাজ ইউজুয়াল, জাস্ট অ্যাজ আই সেড বিফোর, চ্যাপ্টার 5 এর ভিডিওটা যখন আমি হাতে পেয়ে যাব, আইল সেন্ড ইট টু ইউ গাইজ ইন হোয়াটসঅ্যাপ। অ্যান্ড আমি আরেকটা জিনিস আলোচনা করতে চাচ্ছিলাম আপনাদের সাথে, দ্যাট ইজ আমি একটা ক্লাস লাস্ট উইকে মিস করেছি, স্কেডিউল ক্লাস। তো ওটার একটা এক্সট্রা ক্লাস আমি নিব, মেকআপ ক্লাস। হ্যাঁ, সো আপনারা ওটা কবে করতে পারবেন? আফটার দিস মানডে আপনারা কি যে কোনো সময় রাত 8টা বা 9টার সময় যদি ক্লাস নেই, জুম ক্লাস, একটা মেকআপ ক্লাস করতে পারবেন? আমি পারবো। এখন অন্যান্যরা ম্যাডাম পারবেন? তাহলে আমি জি ম্যাডাম 9টায় নিলে কোনো প্রবলেম হবে না। ওকে, টিউসডেতে এই টিউসডেতে 9টার সময়, রাত 9টা। হ্যাঁ, রাত 9টায়, টিউসডেতে রাত 9টার সময় দেয়ার উইল বি আ মেকআপ ক্লাস। আমি আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব নোটিশ। ওই সময় মেকআপ ক্লাস করব, এবং এই চ্যাপ্টারের যে বাকি পার্ট গুলো আছে আমরা ওই মেকআপ ক্লাসে ওটাকে কমপ্লিট করব। ওকে জি ম্যাডাম। ওকে ম্যাডাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি আমরা ক্লাস। হ্যাভ আ গুড ডে। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।